অতীতে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আরো অনেক সরকার এসেছে, কিন্তু ৭২ ঘন্টার মধ্যে আমি প্রথম ৭২ ঘন্টা অ্যাসেস করছি, এত দুর্বলতা, এত অযোগ্যতা, এত অঘটন অতীতের কোনো সরকার ঘটায়নি। অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো। জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা ৭টা সাড়ে ৭টা পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে। হাসনাত আব্দুল্লাহ এটা জবাব দিছে, শুধু লেখছে ইনকলাব জিন্দাবাদ, একটা স্ট্যাটাস দিছে। এটাকে কেন্দ্র কইরাই ইনিও মন্ত্রী উনিও মন্ত্রী, দুই মন্ত্রী, এক মন্ত্রীর জবাব আরেক মন্ত্রী দিয়ে দিছে। ফুটপাতের ব্যবসা বাণিজ্যের তো কোনো বৈধতা নেই, যেহেতু বৈধতা নেই এখানে চাঁদাবাজি চলবে। এটা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক এমন একটা সিস্টেম করা হয় যে আপনি কোনো না কোনো কর্তৃপক্ষকে চাঁদা দেবেন। নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। অতীতে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আরো অনেক সরকার এসেছে, কিন্তু ৭২ ঘন্টার মধ্যে আমি প্রথম ৭২ ঘন্টা অ্যাসেস করছি, এত দুর্বলতা, এত অযোগ্যতা, এত অঘটন অতীতের কোনো সরকার ঘটায়নি। হাসিনার কথা বলবেন, হাসিনা যে সুশাসন নিশ্চিত করেছিল, যতটুকু ফ্যাসিজমের মধ্যে হাসিনা যে উন্নয়ন করেছিল, মানুষকে যতটুকু ভালো রেখেছিল, বিএনপিকে ওইটা করতে ১০০ বার জন্মগ্রহণ করা লাগবে। বিএনপি পারবে না। বাংলাদেশটাকে বদলে দিয়েছে হাসিনা। হ্যাঁ, হাসিনা ওয়াজ ফ্যাসিস্ট। হাসিনার মূল সমস্যা ছিল ভিন্ন মতকে দমন করত, ভিন্ন মতের নেতাকর্মীদের ফাঁসি দিত, হত্যা করত। নইলে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে হাসিনা। আপনি ঋণের বোঝা অমুক তমুক যত থিওরি দেন, ওইসব থিওরি সাধারণ জনগণ বোঝে না। সাধারণ জনগণ বুঝে আমি আগে না খেয়ে থাকতাম, এখন আমি খাই। ওটা বুঝতে যাবে না। ওইসব আপনার জিডিপি গ্রোথ রেট, অমুক তমুক ঋণ পার পার্সন বা পার ক্যাপিটাল ঋণ, এইসব থিওরি মানুষ বুঝবে না। মানুষ দেখছে বিএনপির আমলে বিদ্যুৎ থাকতো না, রাস্তাঘাটে শুধু খাম্বা ছিল, এখন বিদ্যুৎ থাকে। মানুষ দেখছে দেশ অচল হয়ে গেলে, করোনায় দেশ লকডাউন হয়ে গেলেও কেউ না খেয়ে মরে না, যেভাবে হোক তার কাছে সাহায্য আসে। মানুষ দেখছে যে দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু তারপরে মানুষ কিনে খেতে পেরেছে, পারছে। আগে রাস্তাঘাট সব কাঁচা ছিল, এখন রাস্তাঘাট পাকা। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ওয়াইফাই একদম প্রত্যন্ত অঞ্চলে। বাংলাদেশ বিদ্যুতায়িত কে করেছে? শেখ হাসিনা করেছে। ওভারঅল শেখ হাসিনা যা করেছে ১০০ বছর লাগবে, পারবে না। ও ১০০ বছর দিলেও বিএনপি পারবে না, জীবনেও বিএনপি পারবে না। অনেকে এটা শেখ হাসিনার সাথে এভাবে বিএনপি সরকার তুলনা করি, অনেকে নেগেটিভলি নিতে পারেন। আরে ভাই, এটা সত্য কথা, আপনাকে মানতে হবে। এবং সুশাসনের কথা যদি বলেন, ঘুষ, দুর্নীতি, হাজারো দুর্নীতি আওয়ামী লীগ সরকার করেছে, হাসিনা সরকার করেছে। এই দুর্নীতি করার মধ্য দিয়ে যতটুকু দুর্নীতি দমন করতে পেরেছিল হাসিনা সরকার, বিএনপি ১০০ বছরও পারবে না। হাসিনা সরকার বা সরকারের লোকজনকে কিছু কিছু জায়গায় শেখ হাসিনা খেতে দিত, যে তোরা খা, বড় বড় মেগা প্রজেক্ট করে দিত, তোরা এটা খা, এটা খেয়ে তোরা কোটিপতি হয়ে যা। কিন্তু তারপর কিছু জায়গায় দুর্নীতির লাগাম টেনে ধরেছিল, কিছু জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছিল। এটা একমাত্র হাসিনার ডিড দ্যাট, আর কেউ পারেনি। আপনি যদি নিয়োগ পরীক্ষার গুলো কথা দেখেন, বিএনপির আমলে, এখন যে আবার কি হয় আল্লাহ জানে, বিএনপির আমলে বগুড়া আজিজুল হক কলেজ থেকে খালি বিসিএস ক্যাডার হতো, পুলিশ ক্যাডার প্রায় সব হতো এখান থেকে, পুরোটাই দুর্নীতি ছিল। বিসিএস ক্যাডার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা ইত্যাদি ইত্যাদি ফার্স্ট ক্লাস যে নিয়োগগুলো সরকারি বেসরকারি, সব দুর্নীতিগ্রস্ত ছিল, নিজেদের লোক ঢোকাতো। কিন্তু হাসিনা এসে সাহস করে এটাকে ফেয়ার করেছে। হাসিনার আমলে বিসিএস নিয়োগ ছিল 99.99% ফেয়ার। হয়তোবা একটু আনফেয়ার, দু একটা পুলিশ ক্যাডারে দু একজন ঢুকাতো, কিছু নথি পাওয়া গেছে গণভবন থেকে। কিন্তু ওভারঅল নথি যা পাওয়া গেছে ওই অনুযায়ী যে সব হতো তাও না। এটা যারা না জানে তারা এটা অযোগ্য। বিসিএস নিয়োগ 99.99% ফেয়ার হতো। আমার চোখের দেখা যায় জেল খাটা শিবির নেতারা অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, এবং যোগ্যতা যার আছে, যে পড়াশোনা করেছে, সে বিসিএস ক্যাডার হয়েছে। অন্যান্য ব্যাংকের নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক বলেন আর শিডিউলভুক্ত অন্যান্য ব্যাংক বলেন, যার যোগ্যতা আছে সে, এখানে কোনো ২ নম্বরে চলে নেই। আর যদি ২ নম্বরে ২-১টা প্রমাণ দেখাতে পারবেন, এটা হাজারে একটা। এর বড় অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো। জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন
সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এইটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে, যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি এই ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা-10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন, আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা, পোশাক না পরা, প্রত্যেকেই জামাতের পক্ষে তারা উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে দিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। এখন এখানে আমাদের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে যে কেন জামাত আমির এই কাজটি করলেন। তিনি ডাক দিতেন, তিনি বলতেন, আমরা ঝাঁপিয়ে পড়তাম, আবার প্রয়োজনে রক্ত দিতাম। হ্যাঁ, এটি আমাদের আবেগ থেকে বলা খুবই সহজ, এটি আমার কাছেও এটি মনে হচ্ছে, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি চিন্তা করি, তাহলে চিন্তা করুন তো জামাত আমির এখানে কত বড় বীরত্বের এবং মহত্বের পরিচয় দিয়েছেন। তার কাছে ক্ষমতা কিছু নয়,
আর অপরদিকে আমরা যারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের কি চরিত্র দেখলাম? আমরা দেখেছি ক্ষমতার জন্য আওয়ামী লীগের চরিত্র আমরা দেখেছি। তারা মানুষ হত্যা করতেও বিন্দুমাত্র দ্বিধা করে নেই। বাংলাদেশের তাদের নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে, পাখির মতো গুলি চালাতেও তারা দ্বিধা করে নেই। আবার ঠিক আরেকটি দল, তারাও এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করে নেই, শুধুমাত্র ক্ষমতার কারণে তারা এইভাবে ব্ল্যাকমেইল করলো একটা দলকে। তাহলে তারা এদেশের মানুষের কি সেবা করবে? শুরু থেকেই তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা, ভাষা নিয়ে একটা শয়তানি শুরু করেছে প্রথম আলো গং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তার, কি নাম যেন, তরিক মঞ্জুর, তাকে আর তরিক মঞ্জুর বলে ডাকা যাবে না, তার নাম হচ্ছে তরিক মানে পথ আর মঞ্জুর মানে অনুমোদিত, তাহলে তাকে অনুমোদিত পথ এই নামে আমরা ডাকবো, তাকে আর তরিক মঞ্জুর বলে আপনারা কেউ ডাকবেন না। এই কাজটি করেছে প্রথম আলো। প্রথম আলোকে মতিউর রহমান, মতিউর শব্দের বাংলা হচ্ছে আজ্ঞাবহ। তাহলে এই অনুমোদিত পথ আর আজ্ঞাবহরা এই ইনকিলাব, জিন্দাবাদ, আজাদি এই শব্দগুলো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই শব্দগুলো নিয়ে তাদের ব্যাপক ভয় তো হওয়ারই কথা, কারণ এই শব্দ হাসনাত আব্দুল্লাহ এটা জবাব দিছে, শুধু লেখছে ইনকলাব জিন্দাবাদ, একটা স্ট্যাটাস দিছে। এটাকে কেন্দ্র কইরাই ইনিও মন্ত্রী উনিও মন্ত্রী, দুই মন্ত্রী, এক মন্ত্রীর জবাব আরেক মন্ত্রী দিয়ে দিছে। এত সহজে ভুলা গেলেন হাদির ইনকলাব মঞ্চকে। ইনকলাব মঞ্চের কি হবে? শুধু মঞ্চ থাকুক, ইনকলাবটা ফেলে দিতে হবে, তাই না? আপনার কথা অনুযায়ী এইসব নিয়ে ঘাটাঘাটির করার কি দরকার বলেন? দরকার আছে? দরকার নাই। 21 ফেব্রুয়ারি বাংলা না ইংরেজিতে বলেন আপনি? 8ই ফাল্গুন বলি না তো? 8ই ফাল্গুন বলা উচিত তো, কিন্তু আমরা বলি না। 21 ফেব্রুয়ারি। এই যে আমি বসে রয়েছি, এটা কি চেয়ার? এটা কি বাংলা? এখন বলতে হবে কেদারাতে বসে আছি, কেদারা। এগুলা নিয়ে টানাটানি করা উচিত না। এগুলাতে কি ইঙ্গিত করে জানেন? ওইটাই ইঙ্গিত করে, ওই যে আপনারা যে শপথ নেন নাই, কেন নেন নাই, ওইটাই প্রকাশ পাচ্ছে। মাননীয় মন্ত্রী টুকুর সাহেব এর আগে একটা কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা, যে সরকারে আমরা আসলে মার্শাল্লাহ জারি করুম, এরকম একটা কথা উনি বলছিল। মানে মিলিটারি দিয়া শাসন কইরা দেশ চালাবে, কারণ মব জাস্টিস হয়, এগুলাকে দাবাইতে হইলে দেশে মার্শাল্লাহ লাগবে, এরকম একটা কথা মনে হয় বলছিল। যাই হোক, এটার আমার প্রমাণ নাই, কারণ ওই ফটো কার্ডের মধ্যে দেখছি। আজকাল তো জানেন ওই ফটো কার্ডের মধ্যে ভেজাল বাইরে হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। আসলেই এমন একটা অবস্থা হয়ে গেছে না, জানেন, মানুষ কোনটা এআই দিয়ে বানানো কোনটা মানুষের তৈরি কোনোটাই বুঝতে পারতেছে না। এটা একটা সুবিধা হয়েছে কি জানেন, কেউ কোনো আকাম কইরা ধরা খাইলে বলবে ওইটা এআই দিয়ে তৈরি, এটা আমার না, বইলা পার হয়ে যাবে। অর্ধেক লোক বিশ্বাস করবে, অর্ধেক লোক বিশ্বাস করবে না। যাই হোক, অর্ধেক আর ভাগ করতে চাই না দেশটাকে, সবাই এক হইতে চাই, কিন্তু কিভাবে এক হব? আমরা এই ভাষা নিয়ে এই সময় এই কথা কেন বলতেছি? আমরা কি হাদিকে অস্বীকার যাচ্ছি? হাদির মৃত্যুর বিচারটা হবে না, এইভাবেই পার হয়ে যাবে। ইনকলাব মঞ্চ, ইনকলাব যদি ফালায় দেয় মঞ্চ রাইকা কি করুম, তার মানে কি এই বিচার হবে না? ওই যে শপথ নেয় নাই, ওইটারও কিন্তু একটা ইঙ্গিত দেয় এখানে। কারণ শপথ নেওয়ার পক্ষে কারা শপথ চায়, কেন শপথ চায়? জুলাই কারণেই তো শপথটা চায়। আর এই জুলাই কিভাবে হয়েছিল? ইনকলাব জিন্দাবাদ বইলেই তো হয়েছিল, তাই না? এটা মাইনা নিতে অসুবিধা কি? ও এখানে আরেকটা ব্যাপার আছে ভাই, সত্যিটা বলতে হবে। এই ইনকলাব জিন্দাবাদ কথাটা কোত্থেকে আসছে জানেন? প্রথম আমাদের পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ পিনাকি ভাই কিন্তু ইনকলাব জিন্দাবাদ প্রত্যেকটা ভিডিওর এন্ডে বলে। ওইখান থেকেই কিন্তু আবার এই ইনকলাব মঞ্চ, আবার ওইখান থেকেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই ইনকলাব জিন্দাবাদ আমরা স্লোগান দিতাম। ব্যাপারটা কিন্তু অনেক গভীরে শিকড়ে। তার মানে কি, ওই পিনাকি ভট্টাচার্য উনি যেহেতু এখন বিএনপির পক্ষে কথা বলে না, বিএনপির অনেক সমালোচনা করে, ভুল ধরে, এর জন্যই কি ইনকলাব জিন্দাবাদ মানে ইনকলাব কথাটাকে সেন্সর কইরা ফালায় দিতে চাইতেছে। বাংলা ভাষাকে বুকে ধারণ করার জন্য ইনকলাব ফেলে দিতে হবে। এখন এই বাংলা ভাষাকে বুকে কিভাবে ধারণ করবেন? পাহাড়ি অঞ্চলে চলে যান, ওইখানে তো ওরা বাংলা কথা কয় না ভাই, হ্যাঁ বাংলা কথা কয় না। আমাদের এই এলাকা তো আমি দেখছি অনেক আছে, এই যে ময়মনসিং থেকে আসছে, ওদেরকে বাংলা কইতে শুনি না, নিজেরা জানি কি বলে, আমি তো বুঝি না। হ্যাঁ বিদেশি ভাষা মনে হয়। তার মানে কি ওনারা কি বিদেশি? না, ওনারা বাংলাদেশি। বাংলাদেশের ভিতরে অনেক রকম ভাষা আছে,
আমার মা তো ঠিক মতো শুদ্ধ কথা বুঝতো না, পুরা নোয়াখাইল্লা ছিল, তাহলে আমার মা কি বাঙালি ছিল না? এগুলা বুঝতে হবে। এগুলা নিয়ে বিতর্ক কইরা আমাদের মনের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছেন। কোন সন্দেহটা জানেন? ওই যে আমরা হ্যাঁ ভোট দিছি, 4,80,00,000 মানুষ আমরা হ্যাঁ ভোট দিছি, আমাদের কোনো রায় পাইলাম না, তো ফলাফল কি আমাদের কিচ্ছু তো জানলাম না। আমরা যে ভোটটা দিলাম সে ভোটটা কোথায় গেল? আমাদের আরেকটা ভোটে আপনারা পাওয়ারে চলে গেলেন, ক্ষমতায় চলে গেলেন, সংসদে চলে যাইতেছেন, এর মধ্যে যাওয়া ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমাদের হ্যাঁ না ভোটের কি হবে? আমরা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।